আজকে আমরা পেয়েছি এমন একটা ব্যক্তিত্বকে যার চরিত্রের অনেকগুলো দিক। আজকের এই পডকাস্টটা খুব মজার হতে চলেছে। আজকে আমাদের সঙ্গে রয়েছে কৌস্তুভ, যাকে সবাই কেডি বলে চেনে। কেডি, কেমন আছো? নমস্কার সবাইকে, হরিনাম। থ্যাংক ইউ ফর ইন্ট্রোডিউসিং। তো ভালো আছে, ভালোই চলছে। একটু তোমার সম্পর্কে বলো, তোমার কোথায় বড় হয়ে ওঠা, তোমার ছেলেবেলা, তোমার ইন্টারেস্ট। বড় হয়ে ওঠা বলতে বেসিক্যালি আমি আই এম নট ফ্রম কলকাতা। আমার জন্ম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, বহরমপুর, which is around 200 kilometers from কলকাতা। তো ল্যান্ড অফ নবাবস। তো সেখানেই আমার স্কুলিং, বড় হয়ে ওঠা, স্কুলিং ক্লাস 2 অবধি সেখানেই পড়াশোনা। তারপর সামহাউ যেমন হয় বাঙালি পরিবারে ক্লাস 2 এর পর সবাইকে জয়েন্ট দিতে হয়, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, নর্মাল যেরকম থাকে সেরকমই হয়েছিল। বাট ব্যাপারটা হলো কি, আনফর্চুনেট আমি কোথাও চান্স পাইনি। তো সেটা আনফর্চুনেট না ফর্চুনেট বলতে পারবো না। আরও অনেক জায়গায় এরকম কিছু কিছু এক্সাম দিয়েছিলাম, কম্পিটিটিভ এক্সাম যেরকম হয়। তার মধ্যে একটা ছিল হোটেল ম্যানেজমেন্টে, ন্যাশনাল কাউন্সিল অফ হোটেল ম্যানেজমেন্টে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। কোনোভাবে সেখানে পেয়ে গেছি, সেখানে চান্স পেয়ে ইন্টারভিউ কল হয়েছে, পেয়ে গেছি। মজার ব্যাপার, আমি যখন হোটেল ম্যানেজমেন্ট জয়েন করেছি আমি জানতাম না হোটেল ম্যানেজমেন্টটা জিনিসটা কি হয়। আজকে এটা 2001 এর কথা বলছি। সেই সময় এত প্রচলিত কিছু ছিল না, লোকজন সেরকম জানতো না। তারপর আমি একটা ছোট শহর মফস্বল থেকে এসেছি, সেখানে কতটা সেরকম ভাবে নলেজ নেই, ইন্টারনেটে তখন সেরকম ভাবে চলছিল না বলে আমরা জানতাম না। হ্যাঁ, চান্স পেয়েছি হোটেলে, আর কোথাও তো চান্স পাচ্ছি না, হোটেল ম্যানেজমেন্টে করতে গেছি। এটা মাথায় দেয় না, গায়ে মাথায় কিছু না। কিন্তু ওই সময় অ্যাকচুয়ালি তোমার এরিয়া অফ ইন্টারেস্টটা কি ছিল, মানে হবি, প্যাশন কি নিয়ে তখন ওই সময়? প্যাশন বলতে এমনি ইন্টারেস্ট পড়াশোনায় ছিল, একটু কম্পিউটারের দিকে ঝোঁক ছিল। বা সেরকম পার্সোনাল হবি যদি কিছু বলতে চাও তাহলে ওই সময় মিউজিকটাই আমার একটুখানি চর্চা ছিল, একটুখানি অল্প অল্প। ওই বাথরুম থেকে আমরা ড্রয়িং রুম অব্দি মিউজিকটা ছিল। বাথরুম সিঙ্গার, বাথরুম সিঙ্গার থেকে হয়তো একটু ড্রয়িং রুম অব্দি ছিল। আচ্ছা, এই প্রসঙ্গে একটা ছোট্ট জিনিস বলবো। অনেকেই আছে আমার বলতে শুনি যে আমি গাই কিন্তু বাথরুম সিঙ্গার। তো তাদের জন্য কনসার্টটা করতে হলে বাথরুমে করতে হবে, তাই তো? না, সেরকম ভাবে না। আমি যখন কলেজে এসেছিলাম, কলেজে আমার মতন কিছু কিছু এরকম বাথরুম সিঙ্গার নিয়ে এবং কিছু মিউজিশিয়ানস নিয়ে আমরা একটা ছোট করে ক্যাজুয়াল একটা ব্যান্ড তৈরি করেছিলাম। তো কি নাম ছিল সেটা? নাম সেরকম কিছু ছিল না। আমাদের যে লিড যে ছিলেন সেটা হচ্ছে অর্ক বলে। তো অর্ক অ্যান্ড ব্যান্ড বলে আমাদের কলেজে প্রচলিত ছিল। যে কোনো কলেজের প্রোগ্রামে, ফাংশনে আমাদের সেখানে পারফর্ম করতে হতো। তো মেনলি আমরা যখন জ্যামিং করতাম, হয়তো বিকেলবেলা কলেজের পর ক্লাসের পর হয়তো জ্যামিং করছি, গিটার নিয়ে, ড্রামস নিয়ে, কিবোর্ড নিয়ে সব জ্যামিং হতে মজার ছড়ি করতে করতে হঠাৎ একটা টেম্পো নিয়ে হয়তো কাজ করতে করতে কিছু কিছু 2-1-3টে গান মনে পড়ে গেল। সেগুলোকে আস্তে আস্তে মেডলি করে হয়তো 10-12টা গান একসঙ্গে মেডলি করা হলো, সেটাকে আরো ফাইন টিউন করে তারপর সেগুলোকে তৈরি করে তারপর হয়তো কোথাও একটা প্রেজেন্ট করলাম। এরকম ফিরে যাচ্ছি সেই পুরোনো দিনের কৌস্তুভের সেই নস্টালজিয়ায়, যেখানে ওর ব্যান্ড অর্ক। সেই একটু ব্যান্ডের সমস্ত বন্ধুদের সম্পর্কে যদি বলো। অর্ক যে গানটা গেছিল, লিড সিঙ্গার। অ্যাকচুয়ালি ব্যান্ডটা ছিল 2001 থেকে 2004 অবধি, যখন আমার কলেজ ছিল। তারপরে যে যার নিজস্ব প্রফেশনাল লাইফে বিজি হয়ে গেল। লাইনআপটা কি শুনে লাইনআপটা বলতে আমি একজন মেল ভোকালিস্ট ছিলাম। আমার সঙ্গে যেটা মেন ব্যান্ডের যে লিডার ছিলেন তিনি হচ্ছে অর্ক সেন। আনফরচুনেটলি লাস্ট ইয়ার আমরা তাকে হারিয়েছি ডিউ টু সাম অ্যাক্সিডেন্ট। But he was also male vocalist as well as acoustic guitar থাকতো। তার সঙ্গে আমাদের আরেকজন ভোকালিস্ট ছিলেন দেব কুমার বলে, একজন ফিমেল ভোকালিস্ট ছিলেন রাধা মৈত্র। প্রত্যেকেই আমাদের সব কলেজেরই, আমাদের সব ব্যাচ বা আমাদের হয়তো এক ব্যাচ জুনিয়র এরকমই ছিল। অভিষেক বলে একজন ছিল, অভিষেক ধসমানা, নন বেঙ্গলি। He used to play the keyboards. তো
but he himself was a music composer. So you give him any type of keyed instrument, any type of stringed instrument, any type of drumming instrument, সব বাজাবে। মাল্টি ইনস্ট্রুমেন্টাল। Multi instrument, and he used to compose music. And ড্রামে ছিল একজন সেটার পাঞ্জাবি তরণদেব বলে একজন ছিল, ড্রামে ছিলেন। বেস গিটারে একজন ছিল অ্যারাউন্ড বলে ফ্রম নর্থ ইস্ট। তো এইরকম একটা ছোট ব্যান্ড ছিল। তো আমরা কলেজে সেই নিয়ে একটুখানি গান বাজনা হতো, সোশ্যাল ওই কলেজে pressure. ফেস্ট এইসবই আমরা পারফর্ম করতাম স্টেজে। তখন সে কলেজের অডিয়েন্সও মোটামুটি কম্পারেবল অডিয়েন্স। তো ওইখানে তার বাইরে কিছু সেরকম কিছু আমার যদি সুযোগ হয় ব্যান্ডটাকে রিফর্ম করার, ব্যান্ডটাকে রিফর্ম করার সুযোগ হলে হ্যাঁ এমনি টুকটাক করা যেতে পারে, বাট ওই যেটা বললাম একটা আনটুয়ার্ড ইনসিডেন্টের জন্য আমাদের যে মেইন যিনি ছিলেন ওনার তো আর নেই। তো সেই জন্য হয়তো আমাদের ধরুন কোনো যদি কলেজে কোনো রিউনিয়নও হতো, আমরা হয়তো কিছু গান বাজনা করতাম, বাট এখন আর সেই জিনিসটা হয়ে ওঠে না। আচ্ছা তারপরে এই মিউজিক পার্টটা জানলাম, তারপরে হঠাৎ করে হোটেল ম্যানেজমেন্ট কি করে চলে আসছে, মানে হঠাৎ করে? হোটেল ম্যানেজমেন্টে বলতে যেরকম বলো, হোটেল ম্যানেজমেন্ট ওয়াজ লিটারালি ইট ওয়াজ বাই অ্যাক্সিডেন্ট। আমি হোটেল ম্যানেজমেন্টে কোর্সে ঢুকলাম। একটা মজার ঘটনা বলতে গেলে বলবো যে হোটেল ম্যানেজমেন্টে যখন কিছুই জানতাম না, প্রথম দিকে এরকমও হয়েছে যে আমি এক মাস পর হোটেল ম্যানেজমেন্ট কোর্স ছেড়ে চলে গেছি। কলেজ ছেড়ে আমি বাড়ি চলে গেছি। হোস্টেল থেকে বাড়ি চলে গেছিলাম। যে এরকম দেখছি যে আজকে ফার্স্ট ইয়ারে আমাদের প্রথমে কি শেখানো হচ্ছে, হোটেল ম্যানেজমেন্টে পেঁয়াজ কাটা, বাসন মাজা, ঘর মোছা। মাই গডনেস। তো তখন আমাদের বাবা এত লাখ টাকা খরচা করছে, কিন্তু শিখছি কি এই জিনিস। তো একটা ইগো হার্ট ছিল। তারপর ফ্যামিলি থেকে আমি একমাত্র ছেলে, নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি। সেখান থেকে প্রথম বাইরে বেরিয়ে একটা ছোট শহর থেকে এসে একটা মেট্রো সিটিতে এসে তারপর একটা ন্যাশনাল কাউন্সিল হোটেল ম্যানেজমেন্ট কলেজ, which was of national importance. All across the country, from lengths and breadths of the country, বিভিন্ন কালচার থেকে বিভিন্ন স্টেটাসের সমস্ত রকম এতজন লোকজন সেখানে আসছে, সমস্ত তাদের সঙ্গে ওঠা বসা। এটা হচ্ছে কালচারাল শক ফর কোপ আপ করতে পারছি না, অ্যাডজাস্টমেন্টটা হয়ে উঠছিল না। তা সামহাউ প্রথম দিকে একটুখানি মানে ভয় পেয়ে বলতে পারো যে আমি হয়তো ছেড়ে চলে গেছিলাম। বাট হ্যাঁ, ফরচুনেটলি মাই প্রিন্সিপাল ওয়াজ ভেরি সাপোর্টিভ। আমার বাবাকে ডেকে বলেছিলেন উনি যে হ্যাঁ এরকম অনেকেরই হয়, আপনি একটু কাউন্সেলিং করান, ঘরে গিয়ে একটু বোঝান, বুঝিয়ে তারপর যদি হয় তখন আমি আবার নিয়ে নেবো, না আমি তারপর নামটা একটা পার্মানেন্টলি স্ট্রাইক অফ করে দেবো। এখন এই মুহূর্তে তুমি কোন প্রফেশনের সঙ্গে জড়িত? হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গেই আছি দীর্ঘ। আফটার আই পাসড আউট হোটেল ম্যানেজমেন্ট, আমি বিভিন্ন হোটেলসে কলকাতায় বলো কি, তারপর আমি গুজরাটে গেছিলাম কিছুদিন, আমি কিছু বছর আমি গুজরাটে ছিলাম। তো আই ওয়ার্কড ইন ডিফারেন্ট হোটেলস, বিজনেস হোটেল, লাক্সারি রিসর্টস, সব রকম জায়গাতেই কাজ করেছি। স্টার্টেড মাই ক্যারিয়ার ফ্রম ডিপার্টমেন্ট কল ফ্রন্ট অফিস ইন হোটেলস। সেখান থেকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে শিখতে সেলস, রেভিনিউ ম্যানেজমেন্ট, সেখান থেকে তারপর এফএনবি, কিচেন ম্যানেজমেন্ট এন্ড এভরিথিং করে, হাউসকিপিং থেকে অ্যাকাউন্টস থেকে শুরু করে তারপর আমি আই ওয়াজ জেনারেল ম্যানেজার উইথ এ ব্র্যান্ড, একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে আই ওয়াজ জেনারেল ম্যানেজার উইথ প্রপার্টি। প্রায় দুটো প্রপার্টি তাদের দুটো প্রপার্টিতে আমি কাজ করেছি গুজরাটে। My last property was a 100-acre resort near to the Run of Kutch. Great. তো প্রত্যেকটা প্রপার্টিতেই ম্যাক্সিমাম আমি প্রি ওপেনিং থেকে কাজ করেছি। তো এন্টার প্রি ওপেনিং সেটআপ করে তারপর প্রপার্টিটাকে ওপেন করে রান করা। কত বছর কাটালে? এটা দীর্ঘ 17.5 বছর কাটিয়েছি, from 2004 to 2021। একটা কনফিউশন হচ্ছে যেটা আমার, যে যেই ছেলেটা মানে একদম কাট্টু আগের শটে, যে একটা মফস্বল থেকে বহরমপুর থেকে এসে একটা হোস্টেল কালচারে কোপ আপ করতে পারছে না নিজেকে, বাড়িতে গিয়ে বলে দিচ্ছে না আমি আর পড়বো না, আমি আর যাবো না হোস্টেলে, আমার ভালো লাগছে না। সেই মানুষটা 17 বছর হোস্টেলে মানে হোটেল ইন্ডাস্ট্রিতে থাকার পর এখন একটা ইন্টারন্যাশনাল সমস্ত হোটেলসে কাজ করে, যেখানে তাদের সেটআপ থেকে শুরু করে সেখানে তাদের
ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের গেস্ট হ্যান্ডেল করছে, মানে এটা কি করে হলো? এই ট্রান্সফরমেশনটা কি করে হলো আমি বুঝতে পারছি না। না, গ্র্যাজুয়ালি ট্রান্সফরমেশন, মানে এই যে বলেছেন যে আমি কলেজ ছেড়ে চলে বাধ্য গেছিলাম, হয়ে ভালোবেসে ফেলে। কলেজ ছেড়ে চলে গেছিলাম, তারপর যখন আবার আমি ফিরে আসি, আমাকে কাউন্সেল করা হয়, কাউন্সেল করে ফিরে আসি উইথ সার্টেন টার্মস এন্ড কন্ডিশন, পাওয়ার সময় কিছুটা টার্মস এন্ড কন্ডিশনসে ফিরে এসেছিলাম। বাট তারপর গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সেকেন্ড ইয়ারে যখন আসে, প্রথম আমার সঙ্গে হোটেলে যখন আমাদের ইন্টার্নশিপ শুরু হলো, ট্রেনিং শুরু হলো, প্র্যাকটিক্যাল যখন এক্সপিরিয়েন্সটা শুরু হলো, সামহাউ হ্যাঁ খাটনি ছিল, প্রত্যেকেরই স্ট্রাগল থাকে। হোটেল, যারা হোটেল ম্যানেজমেন্ট করছে, যারা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তারা জানে লট অফ স্ট্রাগলস, দেয়ার ইজ নো ফ্যামিলি লাইফ এট অল। হাইয়েস্ট কতক্ষণ কাজ করেছো উইদাউট? আমার ট্রেনিং টাইমিং আমি হাইয়েস্ট হয়েছে আমার 45 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ। আমার মাই গুডনেস, 45 আওয়ার্স মানে উইদাউট ব্রেক, ব্রেক বলতে দুদিন। আধ ঘন্টা হলে দুদিন হয়ে যেত। এটা উইথ ওই জাস্ট 5 মিনিট করে হয়তো টয়লেট ব্রেকস এন্ড ওই 10-15 মিনিট করে হয়তো মিল ব্রেকস। অন ইউর লেগস? I was standing in the front office and it was a full-fledged 156 room property. It's a 5-star property. সেখানে reception, it was actually a 2002 এর কথা, যে সময় there were a lot of strikes, political strikes in Bengal. দুদিন ধরে স্ট্রাইক চলছিল, the entire hotel was sold out and it was a airport hotel, high demand. And সবচেয়ে বড় কথা ছিল তখনকার দিনে এতটা বেশি সিস্টেম ছিল না, তো there was a lot of manual work ছিল। এখন যেমন সবকিছু কম্পিউটারে জাস্ট ফিট করে সমস্ত সিস্টেম চলে। হ্যাঁ, মানে এখন অনেক সময় আমি দেখি বিভিন্ন কোম্পানিজ মানে অ্যাডস চলে, মানে আজকে এই হোটেলে রুম বুক করলে এত পার্সেন্ট ডিসকাউন্ট, কালকে মানে বিষয়টা আমি একটু জানার চেষ্টা করছি, এটা কিভাবে হয়, মানে কারা করে আর কি বিষয়টা। তারপর I'll take you from there, আমি 2021 পর্যন্ত যে আমি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করছি ডাইরেক্ট অপারেশনসে, তারপরে I was thinking কি হ্যাঁ অনেক বড় অপারেশনস, wanted to shift to something different from the hotel operations, but considering my age আমি ইন্ডাস্ট্রিটা চেঞ্জ করতে হবে। So somehow I got in touch with my current company, Revnomics Solutions, যেটা তুমি এক্ষুনি বললে, they are more into revenue management process for the hotels. So what is it really? Now revenue management এরকম ভাবে করে একটা বলে, it's a very technical thing for the hotels. সোজা বাংলায় কথা যদি আমি লেমানস ল্যাঙ্গুয়েজে বোঝাই, একটা হোটেলের ইনকাম আমি কি করে বাড়াবো, রেভিনিউটাকে আমি কি করে বাড়াবো, সেখানে আমাদের মানে রেভনোমিক্স সলিউশনস, দে হেল্প ইন স্ট্র্যাটেজাইজিং, বিভিন্ন স্ট্র্যাটেজি করা, প্রাইসিং করা ইন দ্য অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো হয়। এই যে আজকে যেমন আমরা যে কোনো হোটেল বুক করতে গেলে আজকে আমি মেক মাই ট্রিপ খুলে বসি, কি গোয়াই দিব, কি booking.com, কি আগোড়া, এইখানে এবার দেখি যে এক এক সময় যেটা তুমি বলে, এক এক সময় আজকে ওলা উবেরও যেমন আজকে যখন কম গাড়ি পাচ্ছে হঠাৎ করে রেট বেড়ে যাবে। এখন একজন মানুষের কাছে সমস্ত অ্যাপস থাকে, এয়ারফেয়ার আজকে সামার ভ্যাকেশনে আমি যদি এখন একটু শিলিগুড়ি যেতে চাই, এনজেপি বাগডোগরা ফ্লাইটের ভাড়া ডবল হয়ে গেছে। অল ডিমান্ড এন্ড সাপ্লাই। ওকে, সিমিলারলি হোটেলও সেরকম হবে, ডাইনামিক প্রাইসিং চলে, প্রমোশন চলছে, কাকে কিরকম ভাবে ডিসকাউন্ট দেওয়া যায়, কাকে কিভাবে কি ফ্যাসিলিটিস দেওয়া যায়, কিরকম কি ট্যাকটিক্যাল, কিরকম কি স্ট্র্যাটেজি সেখানে ইমপ্লিমেন্ট করা যায়, এই পুরো জিনিসটা হোটেলের হয়ে রেভনোমিক্স ব্যাকএন্ডে ম্যানেজ করছে। মানে এই পডকাস্টটা যারা তোমরা শুনছো, into hotel industry or want to be the part of hotel industry, এটা তোমাদের জন্য একটা খুব বড় লার্নিং। এবং আরো কিছু যদি জানতে চাও, ডেফিনেটলি কৌস্তুভের সঙ্গে তোমরা ডেফিনেটলি ডিরেক্ট কানেক্ট। আচ্ছা কৌস্তুভ, আমাদের শ্রোতা বন্ধুরা বা দর্শকরা যদি তোমার সঙ্গে ডিরেক্ট কানেক্ট করতে চায়, তো তোমার এখন বর্তমান কোন অফিস, মানে কিভাবে কানেক্ট করবে যদি একটু জানাও। বেসিক্যালি রেভনোমিক্স ইজ বেসড আউট অফ মুম্বাই এন্ড পুনে। পুনেতে আমাদের সবচেয়ে বড় অফিস আছে, যদিও রেজিস্টার্ড অফিস আছে মুম্বাই। কিন্তু গ্র্যাজুয়ালি আমরা যখন এক্সপ্যান্ড করছি, আমরা কলকাতাতে আই ডু টেক কেয়ার অফ সেলস ফর ইন্ডিয়া, সাউথ এশিয়া ফর রেভনোমিক্স। আমি যদি অপারেশনসটা আমাদের টিম আছে, যে পুরো জিনিসটা আমি এটা বোঝালাম যে পুরো জিনিসটা এটা করছে মাইনরলি, বাট আই ডু টেক কেয়ার অফ দ্য সেলস ফর রেভনোমিক্স। আমি কলকাতা বেসড অ্যান্ড সামহাউ আমরা চাইছিলাম অপারেশনসের কিছু লোক নিয়ে কলকাতায় একটা অফিস করি,
etc. So very recently, I was exploring options in different locations of Kolkata. Somehow I got in touch with SpaceX. Okay. তো স্পেসনেক্স কসবাতে যেটা কালীতলা রোড পূর্বাচল, সেইখানে লোকেশনটা একটু রেসিডেন্সিয়াল এরিয়াতে, মানে বাকি আমি অনেক অপশনস এক্সপ্লোর করেছি। সেন্ট্রাল কলকাতা থেকে আরম্ভ করে পার্ক স্ট্রিট, ডালহৌসি, মেট্রো পার্ক থেকে আরম্ভ করে সল্ট লেক, নিউ টাউন, প্রচুর পেয়েছি। বাট হ্যাঁ, এটা ফর সাম রিজনস এটা একটা নতুন পুরো সেটআপ স্পেসনেক্স। তুমি কি একটু পার্সোনালি একটু ওই পলিউশন থেকে দূরে একটু ইকো ফ্রেন্ডলি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে রেসিডেন্সিয়াল এরিয়া একটু ভেতরে এতটা শান্ত পরিবেশ, যেখানে কাজ করে একেবারে উইদাউট এনি পিন অফ সাইলেন্স প্রায় বলতে গেলে। অ্যাটমসফিয়ারটা খুব ভালো। তার থেকেও বড় ব্যাপার দ্য টিম, দ্য ওনারশিপ অফ দিস সেটআপ অ্যান্ড দ্য টিম, তাদের যে কোঅপারেশন এবং আতিথেয়তা আমি পেয়েছি। আমি অনেক জায়গাতে গেছি, অনেক জায়গায় কথা বলছি, বাট ফ্রম দ্য ডে ওয়ান যবে থেকে আমি এখানে দেখতে এসেছি জায়গাটা, এবং তারপরে আমি যখন এখানে ফাইনালাইজ করে আমি প্রায় কয়েক মাস হয়ে গেল আমি এখানে কাজ করছি এখানে, দ্য ওয়ে দে কোঅপারেট, সবকিছু নিজের মনে করে যে জিনিসটা, যে সেই ইউ ফিল লাইক হোম, মানে আমার নিজেদের জায়গা মনে হয়। সেটা কোনো রকম যে না ওরকম অতটা প্রফেশনাল রিলেশন যে হ্যাঁ ঠিক আছে আপনার এই এগ্রিমেন্ট আছে, আপনার এই জায়গা আছে, ইটস নট লাইক দ্যাট এট অল। তো সেই ওয়ার্মটা আমি পাই এখানে। সো দ্যাট রিলেশনশিপ ম্যাটার্স অ্যাকচুয়ালি। আর অ্যাপার্ট ফ্রম মিউজিক তোমার একটা সম্পর্কে জেনেছিলাম যে তোমার খুব ড্রাইভ করতে ভালো লাগে। আমি ড্রাইভ, যদিও আমি 2004 সাল থেকে আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আই হ্যাভ বিন ড্রাইভিং ফ্রম 2011, লাস্ট 15 বছর ধরে আমি শুরুটা কিভাবে হয়েছিল? বাইক দিয়ে? না, অ্যাকচুয়ালি আমার মাঝখানে একটা ডবল প্রমোশন হয়েছিল। মানে আমি ছোটবেলায় যেমন ছোট যেমন সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম, সারাক্ষণ সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম। তারপরে তারপর যখন কলকাতা শিফট করলাম তখন তো মোড অফ ট্রান্সপোর্ট ইজ অলওয়েজ দ্য পাবলিক ট্রান্সপোর্ট, কিছু ছিল না। অ্যান্ড 2011-তে আমি আমার প্রথম গাড়ি, আমার নিজের গাড়ি হলো, এবং এর মধ্যে আমি কোনো বাইক বা কিছু স্কুটার বা এরকম কিছু চালাইনি। সুতরাং সাইকেল থেকে আমার ডাইরেক্ট প্রমোশন হয়েছে কার। ওকে। তো ওয়ান্স আমি মানে গাড়িটা প্রথমে শিখছিলাম, শিখে প্র্যাকটিস করতে করতে তারপর যখন হাতটা পাকা হলো, এরপর এমন একটা প্যাশন চলে এলো, ওই স্টিয়ারিংটা হাতে পড়লে আই এম লাইক ক্রেজি। আই লাইক টু ট্রাভেল। একটু যদি ট্রাফিক না থাকে, একটু যদি রাস্তা ভালো থাকে, ইউ গিভ মি এনি কার এন্ড আই জাস্ট রোল। যদি একটু বৃষ্টি হয় আর একটু হ্যাঁ লং ড্রাইভসে যদি হয়, বর্ষাকাল যদি হালকা মেঘলা করে আছে, হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছে, তার মধ্যে যদি একটা সুন্দর এক্সপ্রেসওয়ে পাওয়া যায়, নাথিং লাইক ইট। তো নেক্সট কোথায় ঘুরতে যাচ্ছ তুমি? কোথায় কি প্ল্যান করছো? নেক্সট একটা প্ল্যান চলছে এখনো পর্যন্ত। এতে এই এখন তো অ্যাকচুয়ালি টাইমের খুব অভাব, ফ্যামিলিরও টাইম সবকিছু দেখতে হয়। একটা অফবিট জায়গা, যদি এখন আর সেটা অফবিট নেই, নর্থ বেঙ্গলের সিটং। তো এই পরিবারের যখন ছেলের যখন সামার ভ্যাকেশন চলবে বা কিছু একটা, ওই সময় একটা প্ল্যান চলছে। সো আই ড্রাইভ ডাউন ভায়া শিলিগুড়ি টু সিটং। তো সেখানে 2-4 দিন একটুখানি ঘুরে, যদিও আমি অনেক জায়গায় আমি ড্রাইভ করে আশপাশে উড়িষ্যা থেকে আরম্ভ করে, ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল আমি ড্রাইভ করেছি। বাট হ্যাঁ, তার থেকেও বেশি ড্রাইভ করা যায়। আমার ইচ্ছে আছে, স্বপ্ন আছে অনেকের মতন যে এরকম প্যান ইন্ডিয়া ড্রাইভ করা। বাট এটা জানো একটা জিনিস হচ্ছে, প্যাশনের থেকেও ইউ নিড এ গুড কোম্পানি ফর দ্যাট। এক্স্যাক্টলি। যেটা মানে এটা একটা পাগলামো, you need to have that same level of problem in your company. তো সেই জিনিসটা এখন টাইমের অভাবে এবং ওই সেরকম পাগলামো টাইপের লেভেলের সেম কোম্পানি পাওয়া না গেলে এটা একটু মুশকিল হয়ে যায়। আদারওয়াইজ চলছে। আর আপনারা যদি এই পডকাস্টে নিজেকে অ্যাজ এ গেস্ট হিসেবে দেখতে চান বা আমাদের আড্ডায় শামিল হতে চান, আপনাদের প্রত্যেকের জন্য জায়গাটা রয়েছে। কৌস্তব, আর কিছু বলতে চাও আমাদের শ্রোতা বন্ধুদের? না, আমার সেরকম কিছু না। অরিন্দমের পডকাস্টটা সত্যি ভালো লাগে। তো আমি দেখি কিছু কিছু পডকাস্ট গুলো হয়েছে, আমি দেখছি। প্লাস ডেফিনেটলি আর কিছু সেরকম না। আপনারাও আস্তে আস্তে এবার সবাই কেউ যদি ইন্টারেস্টেড থাকে, প্লিজ গেট ইন টাচ উইথ অরিন্দম।
থ্যাংক ইউ কৌস্তব, থ্যাংক ইউ ফর ইউর টাইম। নমস্কার। নমস্কার।